বিএনপি এবং জামাতের মধ্যে কে আসবে সে আলোচনা আমরা অবশ্যই করব। বিএনপি আর জামাতের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ সার্ভাইভ করবে না। শামীম আহমেদ, ধরেন এই এই মিডিয়া গোষ্ঠী, হ্যাঁ, বা এই তথাকথিত সুশীল গোষ্ঠী, হ্যাঁ, তাদের একটা জোট আছে দীর্ঘদিন ধরেই। 1/11-এর সময় থেকে আমরা তাদেরকে দেখেছি, তারা অগণতান্ত্রিক সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন। কবির অবশ্য 1/11-এর সময় সেনাবাহিনীর প্রতি খুব সমর্থক ছিলেন তা নয়, কিন্তু এই গোষ্ঠীটাকে আমরা মানে প্রথম ডেলি স্টার তো একদমই ওপেনলি 1/11-এর সরকারকে সমর্থন দিয়েছিলেন, অনেক বিতর্কিত করেছেন নিজেদেরকে। যাক, সেই আলোচনায় যেতে চাচ্ছি না। তারা কি মনে করছে এরকম প্রকাশ্য বিএনপিকে সমর্থন দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন? 1 নম্বর। 2 নম্বর, এই যে তারা এই গোষ্ঠীটি, আমি জানি যে আমাদের সমাজে আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেন। তো তারা এই প্রভাবক গোষ্ঠীর সমর্থন নিয়ে বিএনপি কি সত্যি লাভবান হতে পারবে? দুটো পার্সপেক্টিভ। ধন্যবাদ সুলতানা রহমান আপা। আমি আপনার এই প্রসঙ্গে আসছি, একটা জিনিস একটু বলে নেই। আপনি আপনার বক্তব্যের শুরুতে নুরুল কবির বলছিলেন, নুরুল কবিরের সাক্ষাৎকারটির অনেক রেফারেন্স দিয়েছেন। সেখানে এক পর্যায়ে নুরুল কবির বলেছিলেন যে তিনি আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে একটা মিল দেখতে পাচ্ছেন, যে আওয়ামী লীগ সম্ভবত নির্বাচন করতে চাচ্ছে না, তাদের ছাড়া নির্বাচন হবে না, সো নির্বাচন হওয়ার দরকার নেই, এবং জামাত হচ্ছে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন। এই বক্তব্যটি আমার অত্যন্ত আপত্তিকর মনে হয়েছে। যে এবং এই বক্তব্যটি আমরা গত 15 মাস ধরে জামাতে ইসলামী এবং আওয়ামী লীগকে একত্র করার যে অপচেষ্টা, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা এবং তার যে মাস্টার মাইন্ড আছে তাদের মধ্যে দেখেছি যে এই দুটোই, আপনি যখনই জামাত ইসলামকে ক্ষমা চাইতে বলবেন তখন তারা বলবে যে আওয়ামী লীগকেও ক্ষমা চাইতে হবে। আমার মনে হয় এটি একটা খুবই উদ্বেগজনক বিষয়, এবং আমাদের যেকোনো আলোচনাতেই কয়েকটি প্রসঙ্গ আনতে হবে। প্রথমত হচ্ছে জামাত এবং আওয়ামী লীগ এক করার যে চেষ্টা, একটা হচ্ছে বাংলাদেশ সৃষ্টি করার নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল, আরেকটা দল হচ্ছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। এখানে একটা তথ্য আমি সবসময় দিই, আপনি 1970 সালে যে জাতীয় নির্বাচন হয়েছিল পাকিস্তানে, সেখানে যদি দেখেন এখানে আমাদের তখনকার পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশে 74% চেয়ে কিছু বেশি মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। প্রায় 25% মানুষ কিন্তু আওয়ামী লীগকে 1970 সালে ভোট দেয় নাই। তারা পাকিস্তান পিপলস পার্টি, ন্যাপ এবং অন্য দলকে ভোট দিয়েছিল। এবং 70 সালের ভোটটা আমরা খুব পরিষ্কারভাবে জানি যে স্বাধিকারের ভোট, যে বাংলাদেশ স্বাধীন হবে নাকি হবে না সেই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন ছিল। এই যে 1970 সালে 25% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়নি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোট দেয়নি, তারাই 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এবং তারাই ফুলে ফেঁপে বেড়ে আজকের পর্যায়ে এসছে। এখন সেই দলকে এবং আওয়ামী লীগকে যদি আপনি এক করার চেষ্টা করেন এটি বলে যে আওয়ামী লীগও নির্বাচন পিছিয়ে দিতে যাচ্ছে এবং জামাতও নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে, সেটাকে আমি অত্যন্ত আপত্তিকর মনে করি। এবং বিশেষত নুরুল কবিরের মতো একজন সম্পাদক, যিনি মোটামুটি একটা মধ্যপন্থা অবলম্বন করার চেষ্টা করেন বা দেখানোর চেষ্টা করেন, যিনি প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগার পরে সেখানে যে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, তারপরে যখন তিনি এই বক্তব্যটি দেন সেটা অত্যন্ত আপত্তিকর। আওয়ামী লীগ এবং জামাতের নির্বাচন পেছানোর মধ্যে আমি কোনো মিল পাই না। এবং আমি এই কথাটা বারবার বলবো যেকোনো আলোচনা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমরা বিএনপিকে সরিয়ে জামাতকে আনতে যাচ্ছে কিনা। আমি যেটি প্রথমে বলে নিতে চাই যে এদের দুজনের মধ্যে যেই আসুক সেটি বাংলাদেশের জন্য খবর নয়। এটা হচ্ছে প্রথম কথা। কারণ বাংলাদেশের মানুষ, আমি আরেকটা লেখায় লিখেছি, হয়তো 2024 সালের জুলাই মাসে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল, আমি মনে করি এখন সেই জনপ্রিয়তা তার চেয়ে 20% বেশি। 2008 সালের জাতীয় নির্বাচনের পরে আওয়ামী লীগ এত জনপ্রিয় কখনো ছিল না। সো আপনি সবচেয়ে জনপ্রিয় দলটিকে বাদ দিয়ে অন্যদেরকে নিয়ে নির্বাচন করে বাংলাদেশকে সামনের দিকে এগোনোর যে চেষ্টা করবেন, এই ধরনের প্রোপাগান্ডা যদি চালান এবং দুটি দলকে যদি একসাথে তুলনা করেন, এর বিচার করতে হবে, ওর বিচার করতে হবে, সেটি আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। দ্বিতীয় পয়েন্ট আমি একটু বলি, আপনারা দুজনেই সাংবাদিকতা করেছেন, আপনারা জানবেন। নোয়াম চমস্কির একটা বই আছে, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, দ্য পলিটিক্যাল ইকোনমি অফ দ্য মাস মিডিয়া। এইটি নিয়ে টরন্টোতে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে। এটা কিভাবে কাজ করে। না, আমি এখন এটা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা কিভাবে কাজ করে। আপনি দেখেন, আস্তে, আস্তে আমাদের সমস্ত আলোচনা থেকে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযোদ্ধা, যারা আসল বুদ্ধিজীবী, যারা আওয়ামী লীগ করেন তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি। আমাদেরকে এমনভাবে বোঝানো হচ্ছে যে সামনের দিনে এমন একটি বাংলাদেশ সম্ভব যেখানে হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, ইনকিলাব মঞ্চ
থাকবে, এটি সম্ভব না। বাংলাদেশ যদি বাংলাদেশ হিসেবে এক্সিস্ট করতে চায়, সেখানে আওয়ামী লীগকে লাগবে। এই আলোচনাটা আমাদেরকে বারবার করতে হবে যে আমরা এখন যে আলোচনা করছি, বিএনপি এবং জামাতের মধ্যে কে আসবে, সে আলোচনা আমরা অবশ্যই করব। বিএনপি আর জামাতের মধ্যে পার্থক্য আছে। কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ সারভাইভ করবে না। এটি না হলে আমরা খুব খুশি হতাম। 2024 সালের 5ই আগস্ট যখন আওয়ামী লীগের সরকার থেকে চলে যেতে হলো, আমরা সবসময় শুনে এসেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে জোর করে তাদের নিজেদের মধ্যে রেখেছে। বঙ্গবন্ধুকে তারা আঁকড়ে ধরেছে। আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিলেন, সম্ভবত এইবার মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের হাত থেকে মুক্তি পাবে। বিএনপি এবং অন্যান্য জাতীয় পার্টি, অন্যান্য প্রগতিশীল দলগুলো মুক্তিযুদ্ধকে ওন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে ঘোষণা করবেন। সুতরাং আওয়ামী লীগের রাহুমুক্ত হয়ে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সবার হবেন। সেটি তো হলো না। তারা তো নিতে পারলেন না। যে অভিযোগ তারা আমাদের নামে গত 15-20 বছর ধরে করে আসছেন, আমরা আঁকড়ে আছি। 5ই আগস্টের পরে পরিষ্কার হয়ে গেল আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধানকে সুরক্ষা করার কেউ নাই। সো এই জিনিসটা আমাদেরকে বলতে হবে যে তারা তো এটা করেনি। তারা বরঞ্চ মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক গণতন্ত্র, সেগুলোর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। আপনি দেখেন হাদির জানাজার পরে তার পাশে হচ্ছে সংসদ ভবন। সংসদ ভবন ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। শিমুয়া খান আপা যেমন বললেন যে ইন্দিরা গান্ধী কালচার সেন্টার ১ম এ আক্রান্ত হয়েছে। সংসদ ভবন আবার আক্রান্ত হবে আমরা জানি। সংসদ ভবন প্রতিরক্ষা দেওয়ার জন্য কোন সেনা সদস্য, পুলিশ কোন চেষ্টাই করব না। তার মানে কি? বাংলাদেশের সংবিধানকে ওরা মনে করে এটা আওয়ামী লীগের। বাংলাদেশের সংসদকে মনে করে ওরা আওয়ামী লীগের। বাংলাদেশের সংস্কৃতিকে মনে করে ওরা আওয়ামী লীগের। সুতরাং এই জিনিসগুলোকে রক্ষা করার, প্রতিরক্ষা করার, ঠেকিয়ে রাখার কোন চেষ্টা বর্তমান সরকার এবং তাদের যে অ্যা বাহিনীগুলো আছে, তারা কোন চেষ্টাই করছে না। আপনি ধানমন্ডি ৩২ এ আগুন লাগিয়ে দিবেন, ভেঙে গুঁড়িয়ে দিবেন, সেটি প্রতিরক্ষার জন্য কেউ যাবে না। ডেইলি স্টার, প্রথম আলোতে আগুন দেওয়ার আমি তীব্র প্রতিবাদ জানাই। আমি সেই ঘরানার আওয়ামী সমর্থক যারা মনে করি শত্রু যত বড়ই হোক, তাদেরকে ৭২ এর সংবিধান এবং বাংলাদেশের আইন অনুযায়ী বিচার করতে হবে। গুলি করে, বোমা মেরে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পক্ষপাতী আমি নই। কিন্তু আপনি বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ৪ ঘন্টা ধরে ভাঙার প্রস্তুতি নেওয়া হলো, প্যারিস থেকে নিউ ইয়র্ক থেকে ফোন দিয়ে বলা হলো বুলডোজার পাঠানো হচ্ছে, সেটা আপনি ঠেকাবেন না। কিন্তু এখানে হঠাৎ করে আপনি একজনকে জানলেন যে ছাদের মধ্যে ২৬ জন আছে, তার মধ্যে একজন যিনি হচ্ছে ওই আওয়ামী লীগের পতনের সময় বড় ভূমিকা রেখেছে, তাকে বের করার জন্য আপনি লোক পাঠাবেন। এই ষড়যন্ত্রগুলো আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। এখন আগামী যে নির্বাচনের কথা আমরা বারবার বলছি আরকি যে বিএনপি, এবং আমি জানি না যে এই ঘটনার পরিক্রমায় বিএনপি যদি নির্বাচন করে এবং বিএনপিকে যদি আদতে নির্বাচন করতে দেওয়া হয়, সেই বিএনপি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কোনো উন্নয়নের আ চিহ্ন রাখতে পারবে কিনা। প্রথমত বিএনপি এককভাবে ক্ষমতায় আসবে এটা আমি বিশ্বাস করি না। আমরা যে ডিপ স্টেটের কথা অনেকবার বলেছি, এখন একটু কম করে বলছি। তারা বিএনপিকে এককভাবে ক্ষমতায় আসতে দিতে চাওয়ার কথা নয়। কারণ এনসিপি, ইনকিলাব মঞ্চ, হেফাজত তাদেরকে তো তৈরি তাদেরই করা এবং তারাই তাদের স্বার্থ রক্ষা করবে। সো বিএনপি ক্রমাগত চাপে থাকবে এই যে আসিফ, সার্জিস, নাহিদ, আবুল হাসনাত এদের কথা শুনে পরিচালিত হবার। সো সুতরাং বিএনপির যে অংশটুকু গণতান্ত্রিক, সে অংশটুকু কতটুকু সক্রিয় ভূমিকা রাখবে আমি জানি না। আমি একটা উদাহরণ দেই। একজনের নাম বলি আমি, রুমিন ফারহানা। আ আমি তার খুব বড় ফ্যান এমনও বলছি না। কিন্তু আমি যেটা বলছি, গত ১০ বছর আমরা ক্রমাগত রুমিন ফারহানাকে টিভিতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখেছি। টকশোতে কথা বলতে দেখেছি। কিন্তু ৫ই আগস্টের পরে রুমিন ফারহানা যেহেতু কিছু ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, কিছু ক্ষেত্রে এইসব অন্যায্য অবস্থার কথা বলেছেন, তাকে কিন্তু নমিনেশন দেওয়া হয় নাই। সুতরাং যে বিএনপি আসবে, সে বিএনপি কি বিএনপি আসবে ফজলুর রহমানকে তো দিয়েছে। জি। ফজলুর রহমানকে তো দিয়েছেন। ফজলুর রহমানকে দিয়েছেন, সেটি নিয়ে তো আমরা কথা বলছি যে তাকে দেওয়া হয়েছে। তিনি আসলে কেন কথা বলছেন বা কি কথা বলছেন? আমরা আবার আওয়ামী লীগের একজন আইনজীবীর কথাও আমি অনেক ক্ষেত্রে নাম এভয়েড করি যে তারা কিছু ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন, কিন্তু সেগুলো আবার আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তিনি লড়াই করতে চেয়েছিলেন আদালতে। সেটি কি আসলে আওয়ামী লীগের পক্ষে যাওয়ার মতো একটা ব্যাপার? এই ক্যাঙ্গারু কোর্টে কেউ যদি শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করতে চায়, সেটা কিভাবে আওয়ামী লীগকে প্রতিনিধিত্ব করে আরকি। সো এই প্রশ্নগুলো থেকে যায় যে বিএনপি আসছে, সেটা কি আসলে বিএনপি আসবে নাকি জামাতের দলে বিএনপি আসবে? অথবা বিএনপিকে যদি ঠেকানো যায়, তাহলে যেই জামাত ইসলামী আসবে, ইনকিলাব মঞ্চ,
এনসিপিদেরকে নিয়ে, তারা তো বাংলাদেশের স্বার্থ রক্ষা করার কোনো প্রশ্ন আমরা দেখতে পাই না। আমি জানি না আমি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি কিনা, আপনি যদি বলেন। করতেছে সুমি খান, যে এই 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 কথিত সুশীল গোষ্ঠী যারা সরকারের কট্টর সমালোচক, তারা এখন বিএনপির কাছে আশ্রয় চাইছে হয়তো, কিংবা মেটিকুলাস ডিজাইনে গেছে। তো তারা কি বিএনপি ক্ষমতায় আসলে তারা রেহাই পাবেন? আর বিএনপি কি তাদের সমর্থন নিয়ে লাভবান হবে? ধন্যবাদ সুলতানা রহমান। এই আমার কাছে আমার অভিজ্ঞতায় এবং তাদেরকে আমি যতটুকু দেখতে পাচ্ছি এ পর্যন্ত, তাদের যে অবস্থান, বিএনপি তো আসলে ক্ষমতায় আসবার কোনো সম্ভাবনা আমি এখনো দেখতে পাচ্ছি না। কেননা জামাত যেভাবে, আমি বারবার আপনার শোতে বলেছি আর অনেকগুলো শোতে বলেছি, সবগুলো বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে জামাতের যে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং তারা যে দাবি করছে ৩০০ আসনে তাদের প্রার্থী আছে, সেভাবেই জামাত কিন্তু তারা কোমর বেঁধেই মাঠে নেমেছে, যে কারণে বারবার বিএনপির এদেরকে গুলিবিদ্ধ হয়েছে। আজকে এনসিপির একজন গুলিবিদ্ধ হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলোতে আপনি দেখবেন চট্টগ্রামে সাজ্জাদ খান নামে শিবিরের এক সন্ত্রাসী, তাকে কিন্তু কারামুক্ত করা হয়েছে। সে যখন নির্বিচারে প্রকাশ্যে, প্রথম আলোতে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছিল, গুলি করে চাঁদা চাচ্ছে, চাঁদা দিচ্ছে না, সঙ্গে সঙ্গে সে অস্ত্র হাতে প্রকাশ্যে ঘুরছে, কিন্তু ছোট সাজ্জাদ। আর সেই সাজ্জাদ বাইরে এখন এরকম সাজ্জাদ, দেখুন সাজ্জাদ বলুন বা শিবির ক্যাডার যাদের কথাই বলুন বা খুনি যাদের কথাই বলুন, তারা তো অন্যের পুতুল হয়ে কাজ করছে, অন্যদের নির্দেশের পুতুল হয়ে কাজ করছে, তাদের উপরের স্তরের নেতা যারা তাদের হয়ে কাজ করছে। হ্যাঁ, তো সুতরাং এদেরকে আপনি দেশের সম্পদ হিসাবে তরুণদেরকে ব্যবহার করা দূরের কথা, আমি যেটা বারবার বলি, আজকের এই তরুণরা তো আগেও ছিল, তারা তো এরকম বিধ্বংসী ছিল না। সুতরাং এই যে বিএনপির যাদেরকেই নমিনেশন দিচ্ছে, যারা ইলেকশন ক্যাম্পেইনে বের হচ্ছে, অনেকেই কিন্তু গুলি করা হয়েছে। চট্টগ্রামেও এরশাদুল্লাহ ভীষণ প্রভাবশালী লোক, চট্টগ্রাম চেম্বারের তিনি ডিরেক্টর ছিলেন, এবং তিনি যে নমিনেশনটা কনফার্মেশন পেয়ে পরদিন বেরিয়েছেন, সাথে সাথে কিন্তু গুলি করা হলো, 5 জন গুলিবিদ্ধ হলো, একজন মারা গেল, অন্যরাও ভালো নেই, তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছেন। এটা এত কিছু প্রকাশ্যে করবার পরও জামাতকে আমি জানি না জামাতের আর কিভাবে জামাত ওরা প্রমাণ করবে যে ওরা কাউকে ওদের পথের কাঁটা মনে করে অন্যদের। জামাত এককভাবে একেবারে একচ্ছত্রভাবে তারা ক্ষমতা নিতে চায় এবং সেটা তারা দেখিয়ে দেবে।